আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। গাজীপুর সহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। গাজীপুরে এই অভিযানে এখন পর্যন্ত কতজন আসামি গ্রেপ্তার হয়েছে তা এখনো জানা যায়নি। তবে গাজীপুরে মোজামেল হকের বাড়ি ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহতদের ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করেছে জিএমপি থানা পুলিশ। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম ও 3 পুলিশ সুপারকে আটক করা হয়েছে। তারা হলেন নোয়াখালীর সাবেক এসপি আসাদুজ্জামান, সিলেটের সাবেক এসপি আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক এসপি আব্দুল হাসনাত। শুক্রবার রাতে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। তাদের বিরুদ্ধে ডিবি ও সিআইডিতে থাকা অবস্থায় আর্থিক কেলেঙ্কারি সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। গাজীপুর সহ দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে, এ বিষয়ে কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। জি মারুফি, আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু ডেভিল হ্যান্ড যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। পাশাপাশি পুলিশ বাহিনী রয়েছে, সাদা পোশাকধারী রয়েছে। গত রাত্রে আমরা দেখেছি গাজীপুরের বিভিন্ন পয়েন্টে কিন্তু যে তারা অভিযান পরিচালনা করেছেন। বিভিন্ন যে যাত্রী বা পথচারী বা মোটর চালক রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক করার নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা অভিযান চালিয়েছেন। তবে আমার কাছে এমন একটি তথ্য রয়েছে, গাজীপুরে গতকালকে অভিযান চালিয়ে জেলা পুলিশ কিন্তু 5টি থানার থেকে 40 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন বলে তারা জানিয়েছেন। এছাড়া এই ডেভিল হ্যান্ড অভিযানে যে সারা বাংলাদেশে গাজীপুরে যে অভিযান করা হচ্ছে, গত রাত্রে আমি দেখেছি যে বিভিন্ন মহাসড়ক, বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই অভিযানে অংশগ্রহণ করেছেন এবং অভিযান চালিয়েছেন। জি মারুফি, এই ছিল গাজীপুর থেকে ডেভিল হ্যান্ড অভিযানের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের মিছিল, মিটিং, সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। গেল শুক্রবার রাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে চায়ের দোকানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বাক বিতণ্ডার জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও 8 শিক্ষার্থী আহত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক ক্যাডার পরিচয় দিয়ে শিক্ষা কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি এই কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ঘুষ চাওয়ায় শিক্ষা কর্মকর্তাকে হুমকি দিয়েছিলেন বলে দাবি করছেন হুমকিদাতা নজরুল ইসলাম বাচ্চু। নওগাঁ থেকে আরিফুল হক সোহাগের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সাইদ মাহমুদ। নওগাঁর পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমানকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে উপজেলার চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম বাচ্চুর সমালোচনায় নেটিজেনরা। আলোচিত সেই কল রেকর্ডে নজরুল ইসলাম নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার পরিচয় দিয়ে গালিগালাজ করেন ওই কর্মকর্তাকে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ক্যাডার নজরুল ইসলাম বাচ্চু। হ্যাঁ, আমি কিন্তু কই রাজপথে লড়াকু সৈনিক আমি। আচ্ছা হোক ভাই, যেটা কথা আপনার বলতে পারি থাক। এ নিয়ে পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান জানান, গেল 29 জানুয়ারি চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজে তিনি ল্যাব দেখতে গিয়েছিলেন। ওই ল্যাবের দায়িত্বে থাকা নজরুল ইসলাম বাচ্চু সেদিন কলেজে ছিলেন না। আমার মনে হয় যে শিক্ষকদের সহনশীল হওয়া দরকার। বিষয়টা যার যে বিষয় না তার সেটা নাক গলানো বিষয় নয় আমি মনে করি। আর এটা তো প্রিন্সিপালের সাথে আমার কাজ, তাই না? ওনার সাথে আমার কাজ না। তো
আর ওনাকেও আমি চিনি না, এখনো দেখিনি। এদিকে নজরুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন, ল্যাব অডিট করতে এসে কলেজ কর্তৃপক্ষের কাছে ঘুষ দাবি করেছিলেন ওই কর্মকর্তা। উনি দলের কথা বলছেন, আমিও দলের কথা বলছি, এই আর উনি আসে এই যে আপনার এই যে ল্যাব ইয়া করতে আসে 5,000 টাকা ঘুষ চাইছে। ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান জানান, সরকারি নিয়ম মেনে তিনি ল্যাব পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিয়েছেন। মূলত হুমকির বিষয়টি ঢাকতেই ঘুষের অভিযোগ তোলা হচ্ছে। ল্যাবের প্রতিবেদন জমা দেওয়ার জন্য। সৈয়দ মাহমুদ, RTV। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ, রাজধানী মহানগর সরকার, প্রাদেশিক সরকার ও জেলা পরিষদের বিলুপ্তির বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছে জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তবে প্রদেশ সরকার বাস্তবায়ন করতে সরকারি ব্যয় বাড়বে বলে জানালেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে মন্ত্রণালয় ও বিভাগ কমিয়ে দেয়া এবং উপসচিব পর্যায়ে পদোন্নতির সুপারিশ আরও যাচাই বাছাই করার পরামর্শ জনপ্রশাসন বিশেষজ্ঞদের। আতিকুর রহমানের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে বেশ কয়েকবার প্রশাসন সংস্কারের দাবি উঠলেও কোনো সরকার তা করেনি। অন্তর্বর্তী সরকার প্রথমবার কমিশন গঠন করে জনপ্রশাসন সংস্কারের কাজ শুরু হলো। সংস্কার কমিশন স্বল্প ও দীর্ঘমেয়াদী সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। কমিশনের সুপারিশের অন্যতম হল রাজধানী মহানগর সরকার গঠন, ঢাকা মহানগর, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা 4টি প্রদেশ করা। এছাড়া 43টি মন্ত্রণালয় কমিয়ে 25টি এবং 61টি বিভাগকে কমিয়ে 40টি করা। সরকারি চাকরিতে ক্যাডার শব্দের পরিবর্তে সার্ভিস যুক্ত করা। উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কোটা 75% পরিবর্তে 50% করার কথা বলা হয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা ইতিবাচক। তবে এই ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে। জেলা পরিষদ বাতিল করতে বলেছেন, পদ ছাড়া পদোন্নতি বন্ধ করতে বলেছেন, এটাও আমি মনে করি ভালো। মহানগর সরকার হয় তাহলে এখন যে সমন্বয়হীনতা সেটা থাকবে না, কারণ তখন মহানগর সরকারের পুলিশও থাকবে, পিডিবিও থাকবে, ওয়াটার ডেভেলপমেন্টের ব্যবস্থাও থাকবে, সবই তাদের হবে, তখন তারা কাজ করতে পারবে। জাতীয় রাজনীতিতে যদি গণতান্ত্রিক মূল্যবোধকে অনুশীলন করা না হয় তাইলে প্রদেশ হলে আপনার দুর্নীতি বাড়বে, ক্ষমতার অপব্যবহার বাড়বে। একটা প্রদেশ করতে গেলে আপনার প্রাদেশিক গভর্নর হবে, প্রাদেশিক সরকার হবে, আপনার আরো হাজার হাজার পদ সৃষ্টি হবে, তখন আপনার অবস্থা কি দাঁড়াবে? আর্থিক সক্ষমতা তো কুলাবে না। কেন্দ্রীয় সরকার কর নিবে, আবার প্রাদেশিক সরকার কর নিবে। এই দুই সরকারের করের চাপায় পিষ্ট হইয়া তো জনগণ মারা পড়বে। মন্ত্রণালয়ের সংখ্যা কমানো, সরকারি চাকরির ক্ষেত্রে নানা বৈষম্য দূর করা, পদোন্নতি কাঠামো আরও যাচাই বাছাই প্রয়োজন। সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমলারা যাতে রাজনৈতিক হাতিয়ার না হতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। ক্যাডারগুলোকে সন্তুষ্ট করা, সমন্বয় করা, এটা হলো গভর্নমেন্টের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ। রাজনৈতিক সরকারের প্রতি অবশ্যই অফিসাররা অনুগত থাকবে, বিশ্বস্ত থাকবে, একেবারে সর্বোচ্চ দরদ দিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে, কিন্তু সেবা দাস হবে না। রাজনৈতিক দলের সাথে তাদের কোনো সংযোগ থাকবে না। ক্যাডারগুলিকে ভেঙে ছোট করা হচ্ছে, সংখ্যা কমানো হচ্ছে, তো এতে করে তো সব ক্যাডারেই অসন্তুষ্টি দেখা দিবে। স্বল্পমেয়াদী সংস্কারগুলো নিয়ে রাজনৈতিক ঐক্যমত গঠন করে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি। আতিকা রহমান, RTV, ঢাকা। বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন বাজারে প্রায় একই অবস্থা। অধিকাংশ দোকানে সয়াবিন তেল নেই, যেগুলোতে আছে সেগুলোতেও দাম বেশি। বিক্রেতাদের দাবি, অর্ডার দিয়েও তারা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশনের BTTC হিসেবে দেশে বছরে প্রায় 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার বড় অংশ আমদানি করে মেটানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে দেখা যাচ্ছে, গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে চট্টগ্রাম বন্দর থেকে অপরিশোধিত সয়াবিন তেল খালাস হয়েছে 2,32,000 টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 69% বেশি। সয়াবিন বীজের আমদানি গত সময়ের তুলনায় বেড়েছে। গেল জানুয়ারিতে সয়াবিন বীজ আমদানি হয়েছে 3 লাখ টন, যা গত এক বছরে এত বেশি সয়াবিন বীজ আমদানির রেকর্ড নেই। তারপরও কেন বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না? কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের।
দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, হঠাৎ করে বাজারে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে যাচ্ছে, এর কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। জি মারফি, আসলে আপনি যেমনটি বলেছেন, হঠাৎ করেই উধাও হয়ে যাওয়ার পেছনে একটাই কারণ, সেটি হচ্ছে মানে আরও আসলে দাম বৃদ্ধি করা। এখানকার যারা সাধারণ দোকানদার আছে, খুচরা দোকানদার, তারা বললো আসলে পাইকার ব্যবসায়ীরা কিন্তু এটি কিন্তু আসলে কারসাজি করে কিন্তু করছেন। যেহেতু সামনে রমজানের কিন্তু আর অল্প কিছুদিন বাকি আছে, এর মধ্যে রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর দাম কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি করে দিয়েছেন পাইকার ব্যবসায়ীরা, এবং যার কারণে খুচরা ব্যবসায়ীরাও কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম অনেক দোকানদারের সাথে, তারা জানালো আসলে তাদের যেই বোতলজাত সয়াবিন তেলের প্রয়োজন ছিল, তারা যে চাহিদা দিচ্ছেন সেই চাহিদা মতো তারা পাচ্ছেন না, এবং ডিলাররা আসলে বলছেন দিচ্ছি এরকম। যে পরিমাণ চাহিদা তারা দিচ্ছে তার অর্ধেকও কিন্তু দিতে পারতেছে না। এবং একই সাথে শুধু যে চট্টগ্রাম কর্পোরেশনের ভিতরে সেটাও নয়, চট্টগ্রাম কর্পোরেশনের বাইরেও কিন্তু চট্টগ্রামে 15টি উপজেলা রয়েছে, সেই উপজেলাগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে বোতলজাত সয়াবিন তেলের যথেষ্ট সংকট দেখা দিয়েছে। এবং একই সাথে সোলার যেই দাম, রমজানের যে সোলা, সেই সোলা ছিল কিন্তু আসলে 70, 80, 90 টাকা, সেই সোলা ইতিমধ্যে বৃদ্ধি পেয়ে 130 টাকা পর্যন্ত উঠেছে। অনেকে ধারণা করছেন রমজান আস্তে আস্তে এটা আরও হয়তো বা 150 টাকা পর্যন্ত যেতে পারে, কিংবা তার থেকেও বেশি যাবে। এবং একই সাথে রমজান কেন্দ্রিক যতগুলো পণ্য রয়েছে, প্রতিটি পণ্যের দামই কিন্তু এখন আসলে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। তবে যারা সাধারণ ক্রেতা রয়েছে তাদের একটাই দাবি, তারা জানালো আসলে সঠিক মনিটরিংয়ের অভাবে কিন্তু এরকম হচ্ছে। তবে ব্যবসায়ীরা জানালো, বিশেষ করে খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ী জানালো আসলে বন্দরে পর্যাপ্ত পরিমাণে পণ্য রয়েছে, এবং একই সাথে বন্দর সচিব জানালো আসলে যথেষ্ট পণ্যবাহী জাহাজ কিন্তু বন্দরে অপেক্ষা করছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে খাতুনগঞ্জের ব্যবসায়ী যারা আছে তারা বললো কিন্তু বড় বড় যে কর্পোরেট হাউসগুলো আছে তারা কিন্তু পণ্যগুলো জাহাজ থেকে, মাদার ভেসেল থেকে নামিয়ে ছোট ছোট লাইটার জাহাজে রেখেছেন, যাতে সংকট তৈরি হতে পারে। সংকট তৈরি হলে তারপরে কিন্তু তারা পণ্যগুলো হয়তো বন্দরে ভিড়াবেন। তবে প্রায় 200 থেকে 250 ভেসেলে করে লাইটার জাহাজে পণ্য সাগরে অবস্থান করছেন। তবে এই বিষয়টিকে কিন্তু আসলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর খুবই গুরুত্ব সহকারে দেখছেন। আমরা কথা বলেছিলাম ওনাদের সাথে, ওনারা বললো আসলে এই কর্পোরেট হাউসগুলো আসলে পণ্য আমদানি করার পরও লাইটার জাহাজে বাসমান অবস্থায় রেখেছে, এবং বাসমান গুদাম বলে এটাকে, আসলে বাসমান গুদামে রেখেছেন, যেহেতু পণ্য সংকট সৃষ্টি করতে পারে। পণ্য সংকট সৃষ্টি করলে তারা কিন্তু এই দাম বাড়াতে পারবেন বলে এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছেন। মারফি, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। সাইফুল মাহমুদ, ধন্যবাদ আপনাকে। ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার সুফল ভোগ করছে নগরবাসী। সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন তারা। যানবাহনের চালক ও নগরবাসীর পক্ষ থেকে মিলছে ইতিবাচক সাড়া। ট্রাফিক সদস্যরা বলছেন, শিক্ষার্থীদের সহযোগিতায় কাজের পথ মসৃণ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ট্রাফিক ব্যবস্থাপনায় নয়, জনসম্পৃক্ত সকল কাজে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সময় এসেছে। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরা। যানবাহন চালক ও পথচারীদের উদ্বুদ্ধ করছেন নিয়ম মানার প্রতি। সাধারণ মানুষের পক্ষ থেকেও সাড়া মিলছে বেশ। শিক্ষার্থীদের উপস্থিতির কারণে নিয়ম মানার প্রতি আগ্রহী হয়েছেন তারা। ফলে ধীরে ধীরে সুশৃঙ্খল হচ্ছে সড়ক ব্যবস্থাপনা। সকাল 7:30 থেকে 11:30, আবার বিকাল 7:30 থেকে রাত্রে 8:30 পর্যন্ত যেই অনেক বেশি জ্যাম পড়ে, এই সময়ের মধ্যে স্টুডেন্টদেরকে ওইভাবে নিয়োগ দেওয়া হয়েছে যেন আমাদের এই ট্রাফিক জ্যামটা আর কি কন্ট্রোলে থাকে। আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছে দেশের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার জন্য। যেহেতু স্বৈরাচার পতন হওয়ার পর আমরা কাজ করেছি, আসিফ মাহমুদ শরীফ আমাদের কাজে অনেক ভালো দিক দেখে আমাদেরকে এখানে ডাক দিয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে কাজ করতে সহজ হচ্ছে বলে জানিয়েছেন ট্রাফিক সদস্যরা। আমাদের যেমন জনবল ঘাটতিটা লাঘব হচ্ছে, সেকেন্ডলি ওরা আমরা যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে আমাদের যে ব্যবস্থাপনা ছিল, ওরা হেল্প করে আমাদের। শিক্ষার্থীদের শুধু সড়কে নয়, জনসম্পৃক্ত অন্যান্য কাজেও দেখতে চান এই উন্নয়ন কর্মী। শুধু ট্রাফিক নয়, অন্যদিকেও তাদেরকে যার যেদিকে যার ন্যাক আছে, যেদিকে যে করতে চায় তাদেরকে সেখানে লাগানো উচিত। তো সব জায়গায় তো ইন্টার্নশিপ বলে একটা ব্যাপার আছে। ইন্টার্ন হিসাবে হাতে কলমে কাজ শেখা, তাদের ওইদিকে ওই লাইনে ব্যাপারে তাদেরকে আরও জ্ঞান দেওয়ার জন্যে এবং আরেকটু ডিসিপ্লিন ওয়েতে নেওয়ার জন্য আরও বেশি উদ্যোগ নেওয়া উচিত। তরুণ প্রজন্ম নৈতিকতা ও রাষ্ট্র বিনির্মাণের কাজে এগিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।
রাতের আধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ফরিদপুরের স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। নিয়মিত বালু তোলার হুমকির মুখে পড়েছে শহর রক্ষাবাদ ও নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগ সাজসেই করা হয় বালু উত্তোলন। ফরিদপুর থেকে জাকির হোসেনের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। এভাবেই রাতের আধারে চলছে বালু উত্তোলন। অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফরিদপুরের সদর উপজেলার ডিঙ্গিরচর ইউনিয়নের 1.5 কিলোমিটার এলাকার বিভিন্ন স্থান থেকে বালু তুলছে প্রভাবশালী একাধিক চক্র। স্থানীয়রা জানায়, স্থানীয় প্রভাবশালী একাধিক চক্র রাতের আধারে বালু উত্তোলন করছে। দিনের বেলায় কোনো কাজ না করলেও সন্ধ্যা নামলেই শুরু হয় কার্যক্রম। ফলে হুমকির মুখে শহর রক্ষাবাদ ও নদী তীরবর্তী স্থানীয়দের বসতবাড়ি। ভাঙনে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকা। আমার বাড়ি এই জায়গা, আমার এই জমিন কাইটে নিয়ে গেছে, মানা করি শুনলাম আমার পাশের জমিনওয়ালা জমিন কাইটে নিয়ে গেছে, কাইটে নিয়ে প্রতি বছর কাইটে নিয়ে যার ভাঙিয়া ভাঙিয়া পড়ে। সরকার তো আমাকে রক্ষা করার জন্য বার্তা দিছে। এখন যদি বালি কাটে পদ্মা তাইগে আসলে বরং আমরা আরো ক্ষতির ভেতরে পড়ে যাওয়ার সম্ভব থাকবে। কঠোর শাস্তির ব্যবস্থা চাই, আর আমাদের এখানে যাতে না কাটতে হবে সেই ব্যবস্থা যেন প্রশাসন নেয়। পাবো বলছে, অবৈধভাবে বালু উত্তোলন করায় বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। যে ক্ষতিটা হয়ে গেছে এটা কিন্তু অপূরণীয়। এই ক্ষতি আসলে কোনোভাবেই পোষায় উঠতে পারবো না। আমাদের অনেক জায়গায় ইতিমধ্যে ব্লক সরে গেছে এবং আমরা যদি আশা করতেছি বর্ষাকালে এই ব্লকগুলো আবার ধসে যেতে পারে। এদিকে বালু উত্তোলনের স্থানগুলো ও শহর রক্ষাবাদ পরিদর্শন করেছে প্রশাসনের কর্মকর্তারা। আশ্বাস দেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। এই শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিব, পুলিশ যারা আছে সহযোগিতা করবে, আমরা সকলে মিলে সহযোগিতা করবে। আশ্বাস নয়, প্রশাসনের পদক্ষেপে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরায় সমুদ্রে কমেছে মাছের উৎপাদন, ফলে মৎস্য অবতরণ কেন্দ্রে কমেছে সরবরাহ। তথ্য বলছে 2023 সালের তুলনায় 2024 সালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ অবতরণ কমেছে প্রায় 200 মেট্রিক টন। তবে মাছের দাম বেশি থাকায় বিগত সময় থেকে রাজস্ব আয় বেড়েছে 13.5%। পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যছবিতে ইমরুল কায়েসের আরেকটি রিপোর্ট দেখুন। একসময় যেখানে মাছ আর মানুষের ভিড়ে পা রাখার জায়গা হতো না, এখন অনেকটাই ফাঁকা। এটি বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের চিত্র। জেলেরা বলছে, আগের তুলনায় সমুদ্রে মাছের উৎপাদন কমেছে, যার প্রভাব পড়েছে অবতরণ কেন্দ্রে। তথ্য বলছে 2023 সালের তুলনায় 2024 সালে মাছের সরবরাহ কমেছে প্রায় 200 মেট্রিক টন। তবে মাছের সরবরাহ কম হলেও দাম বেশি হওয়ায় আগের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে প্রায় 13.5%। তবে সমুদ্রে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ক্ষতির মুখে জেলেরা। আগে যত মাছ পাওয়া যাইতো সাগরে, ইলিশ মাছ, এখন এই মাছটা খুবই কম। এখন বর্তমানে কেউ লস কাটাই উঠতে পারতেছে না। যে মাছ আমরা পাইছি সাগরে, এই মাছ আমাদের বাজার খরচ হইব না। ফ্যামিলি সংসার চালাবো, আমাদের হাতে এই ক্ষমতা নাই। অনেক মাছ কমে গেছে। যারা জেলেরা আমাকেও অনেক কষ্ট হয় এই বিধায় যে মাছ পাই তাতে বাজার খরচ হয় না। গবেষকরা জানান, নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণ করায় সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদন কমেছে। বিষ প্রয়োগ প্লাস ওভার এক্সপ্লয়টেশনের মাধ্যমে এই জায়গাগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছি, ফলে মাছ দিন দিন কমে যাচ্ছে। আমরা যদি এই অবস্থা থেকে বের হয়ে না আসতে পারি, সামনের বছরগুলোতে এই মাছ ধারাবাহিকভাবে আরো কমতে থাকবে। নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণ ও অসাধু জেলেদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানান এই কর্মকর্তা। মৎস্য বিভাগ থেকে আমরা সারা বছর অভিযান করি। আমরা অবৈধ ঘোপ জাল, অবৈধ বেহুন্দি জাল, অবৈধ আপনার যে জালগুলো মাছের উৎপাদনের সাথে আপনার সরাসরি আপনার উৎপাদন ব্যাহত করে, সেই জালের বিরুদ্ধে আমাদের অভিযান সারা বছরই অব্যাহত আছে। ইমরুল কায়েস, RTV। ক্যারিবীয় সাগরে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কেমান দ্বীপপুঞ্জের জর্জ টাউন থেকে 129 মাইল দক্ষিণ পশ্চিমে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6:23 ভূমিকম্পটি আঘাত হানে, যার ফলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় CNN। এই অবস্থায় বাসিন্দাদের সমুদ্র সৈকত থেকে দূরে সরে যেতে এবং বন্দর, মেরিনা উপসাগর এবং খাড়ি থেকে দূরে থাকতে এবং সুনামি পর্যবেক্ষণের জন্য তীরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 41 জন। জানা যায়, স্থানীয় সময় শনিবার সকালের দিকে দেশটির দক্ষিণাঞ্চলে একটি ট্রাকের সঙ্গে
বাসটির সংঘর্ষ হয়। এরপর পুরো বাসটিতে আগুন ধরে যায়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে বাসটি 48 জন যাত্রী বহন করছিল। এই সংঘর্ষের ঘটনায় বাস এবং ট্রাকের উভয় চালকই ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাসটি গতিসীমার মধ্যে চলছিল কিনা এই কারণে অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ। এই দুর্ঘটনায় বাস পরিচালনাকারী সংস্থা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। নেটজারিম করিডর থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল, যার ফলে এতদিন গাজা উপত্যকা মূলত দুই ভাগে বিভক্ত ছিল। পশ্চিম দফায় ইসরায়েল এবং হামাসের মধ্যে হওয়া বন্দি বিনিময় চুক্তি সম্পাদনের পরে এই পদক্ষেপ নিল ইসরায়েল। স্থানীয় সময় রোববার সকালের মধ্যে সৈন্যদের পুরোপুরি তুলে নেওয়ার কথা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবানন এবং সিরিয়ার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে পূর্ব লেবাননে 6 জন নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনী। পারিশ্রমিক ইস্যুতে একাধিক ফ্রাঞ্চাইজির কেলেঙ্কারি কাণ্ডে ম্লান হয়েছে সব অর্জন। এছাড়া রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি হলেও দুর্বল ব্যবস্থাপনায় দর্শকদের প্রত্যাশিত উৎসব আনন্দে পড়েছিল ভাটা। কর্মকর্তাদের মধ্যে কোন দলের খবরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্রিকেট? সব মিলিয়ে সাবেক ক্রিকেটারদের কাছে প্রত্যাশা পূরণে ব্যর্থ বিসিবি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে বিপিএলে আসলেও মাঠের ক্রিকেটে প্রত্যাশা পূরণে ব্যর্থ ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তবে দলটাকে অন্যদের থেকে আলাদা করাই যায়, বলা যায় অন্তত পারিশ্রমিক ইস্যুতে এখন পর্যন্ত বদনাম কুড়াতে হয়নি সাকিব খানের। তাই তো টুর্নামেন্ট শেষে তিনি বলেছেন তিনি হারেন না, হয় জেতেন নয়তো শেখেন। উল্টো পিঠে মাঠের ক্রিকেটে আশা জাগানিয়া পারফরমেন্স করেও পারিশ্রমিক ইস্যুতে দুর্নামের ঘানি টেনেছে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। এবারের বিপিএলের সব অর্জনকে নষ্ট করে দেওয়ার জন্য যা যা করার তাই করেছে দলটির মালিক। তাই তো সাবেক ক্রিকেটারদের প্রশ্ন, কোন যোগ্যতায় এই ধরনের অপেশাদারদের দেওয়া হয় বিপিএলের দল? এই সমস্যাটা আপনি আগেই সমাধান করেন না, আপনি খেলা চলাকালে বা খেলাই করে, এটা তো ভাই দেশের বদলাম। কারণ এখানে তো আমরা দেশে সবাই খেলতেছি না, এখানে ফরেন প্লেয়ার অনেক আছে। প্রফেশনাল লেভেলে খুব ইম্পর্টেন্ট থাকে পেমেন্ট ইস্যুটা, কারণ এখানে আবেগের কোনো জায়গা নেই। তো ওই একটা জায়গায় মোটামুটি আমরা সাকসেস না। রাজশাহীর এমন কাণ্ডে বিপিএলের মান নেমেছে, বিসিবির সুনামের খাতায় পড়েছে লাল কালি। সব মিলিয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েও অর্জনের খাতায় প্রত্যাশা পূরণ করতে না পারার দায়টা বিসিবির উপর দিচ্ছেন সাবেক এই ক্রিকেটাররা। যেহেতু এই বোর্ডের উপর সবার আশা বেশি ছিল, যেহেতু একদম নিউট্রাল বোর্ড, আমি মনে করি যে মাঠে ক্রিকেটের সাকসেস, বাইরে আমি মনে করি কন্ট্রোভার্সি আছে। খেলাটা শেষ করেছে, বাট এই খেলাতে আমরা কতটুকু শিখলাম আর কতটুকু ভালো দিক দিয়ে গেলাম। যেসব টিমগুলো আজকে যেই প্লেয়ারদের টাকা পয়সা নিয়ে ঝামেলা হচ্ছে, অফিসিয়ালের সাথে আগে বিসিবির সাথে কথা হবে, তো বিসিবি একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। বোর্ডের নির্বাচনের বছরে অনেক হিসেব নিকেশের মধ্যে বিপিএলের সফলতা ব্যর্থতার মাপকাঠিও মাপতে পারেন অনেকেই। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।